গল্পের শুরুতেই আমরা দেখি দেবীর গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে। দেবীর বিয়ে হয়েছে রায়বর্মন বাড়িতে। দেবীর শ্বশুরের নাম সমরেশ রায়বর্মন, শাশুড়ির নাম ইন্দ্রাণী রায়বর্মন। তাদের 3 ছেলে। মেজ ছেলে অজিতেশ, তার স্ত্রী রাই। ছোট ছেলে বরুণ, তার স্ত্রী কীর্তি। বড় ছেলে রুদ্র রায়বর্মন, যার সাথে দেবীর বিয়ে হয়েছে। দেবীর আলতায় পা দিতে যাবে সেই সময় দেবীর বান্ধবী মায়া পাশ থেকে বলে, থালায় যেটা দেখছিস সেটা আলতা নয়, তোর বরের রক্ত। যেটা শুনে দেবী খুবই ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে আলতায় পা দিয়ে ঘরে যায়। দেবীর বিয়ের আগের দিন দেবীর গায়ে হলুদ হয়। সবাই খুব আনন্দ করলেও দেবীর বাবা মা খুবই চিন্তিত ছিল। সেই চিন্তার কারণ আমরা পরে জানতে পারবো। গায়ে হলুদের পর যখন দেবী রেডি হচ্ছিল তখন দেবীর বান্ধবী মায়া আসে এবং দেবীকে বলে, তোর সাথে তোর হবু স্বামীর অনেক মিল, তোরও এটা দ্বিতীয় বিয়ে, তোর বরেরও এটা দ্বিতীয় বিয়ে। দেবী বলে, চিরাগের সাথে আমার বিয়ে হয়নি, আমরা শুধু প্রেম করতাম। তাহলে এটা দ্বিতীয় বিয়ে হলো কি করে? মায়া বলে, ওই একই হলো। তারপর মায়া বলে, যাই হোক, আমি একটা ভবিষ্যৎবাণী করতে এসেছি। তুই তো জানিস আমি যা ভবিষ্যৎবাণী করি তাই ঘটে যায়। দেবী খুব ভয়ে ভয়ে বলে, কি? মায়া বলে, তোর বিয়ের পর দিনই মানে কাল রাত্রিতে তোর বর মারা যাবে। দেবী মায়ার কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। তারপর বিয়ে ভালোভাবেই সম্পন্ন হয় এবং রুদ্র বিয়ে করে দেবীকে গাড়িতে করে আসার সময় গাড়িতে বসে ড্রিঙ্ক করতে থাকে। তার মেজ ভাই অজিত তাকে বারণ করলে রুদ্র অজিতকে বলে, বেশি জ্ঞান দিবি না। দেবী বুঝতে পারে রুদ্র খুবই উগ্র ও বদমেজাজি মানুষ এবং তারা দেবীর বাড়ির অবস্থার থেকে অনেকটাই উন্নত। রুদ্র দেবীকে নিয়ে বাড়ির সামনে আসতেই দেবীর অস্পষ্ট স্মৃতি মনে পড়ে। দেবীর মাথা ঘুরে পড়ে যায়। তখন অজিত তাকে ধরে নেয়। রুদ্রর এটা ভালো লাগেনি। ঘরে ঢোকার সময় রুদ্র আর দেবীকে অজিতের বউ রাই বরণ করে। তখন রুদ্র রায়ের গালে হাত দেয় এবং বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। রুদ্রর বাবা সমরেশ রুদ্রকে বলে, এসব কি হচ্ছে? তখন রুদ্র বলে, বাইরে অজিত আমার বউয়ের গায়ে হাত দিয়েছিল, তাই এখন আমি ওর বউয়ের গায়ে হাত দিয়ে শোধ নিলাম। তখন সমরেশ রেগে গিয়ে রুদ্রকে বলে, তুমি আমার স্টাডি রুমে এসো। তারপর রুদ্রর বোন শিবানী দেবীকে নিয়ে ওপরের ঘরে যায়। ঘরে ঢুকতেই দেবীর ঘরটা কীরকম চেনা চেনা লাগে। কিছু অস্পষ্ট স্মৃতি মনে পড়তে থাকে। তখন শিবানী হঠাৎ করে দেবীকে তুই তুই করে কথা বলতে শুরু করে এবং বলে, তুই এই বাড়িতে আবার কেন ফিরে এলি? দেবী তো কিছুই বুঝতে পারে না। শিবানী বলে, তোর কি সত্যিই কিছু মনে পড়ছে না, নাকি অভিনয় করছিস? তখন শিবানীর হাজব্যান্ড শিবানীকে ডেকে নিয়ে চলে যায়। এদিকে সমরেশ রুদ্রকে বলে, এভাবে সবার সামনে রায়ের গায়ে হাত দেওয়া কি ঠিক হয়েছে তোমার? তখন রুদ্র বলে, রায়ের গায়ে হাত দিয়েছি বলে তোমার এত গা জ্বলছে কেন? এ কথা শুনে সমরেশ রুদ্রকে একটা চড় মারে। রুদ্র কিছু না করে সেখান থেকে চলে যায়। সেখানে সমরেশের বউ ইন্দ্রাণী চলে আসে এবং বলে, এত বড় ছেলের গায়ে হাত তোলা কি ঠিক হচ্ছে তোমার? তোমার ছেলেরা এখনও তোমাকে যথেষ্ট সম্মান করে, তাদের গায়ে হাত তুললে ওরাও একদিন ঘুরে তোমার গায়ে হাত তুলবে। সমরেশ বলে, আমার ছেলেরা জানে আমি যেমন তাদের জন্য সব কিছু করতে পারি তেমন প্রয়োজনে তাদেরকে খুনও করতে পারি। ইন্দ্রাণী বলে, তোমার ছেলেরা তোমার চরিত্রের জন্য তোমাকে ঘৃণা করবে। আগেকার দিনে জমিদাররা বাইজি বাড়িতে যেত নিজেদের খুশির জন্য, কিন্তু তুমি তো নিজের বাড়িতেই সেই ব্যবস্থা করে নিয়েছো। একথা শুনে সমরেশ ইন্দ্রাণীর গায়ে হাত তোলে। এদিকে দেবীর ঘরে রুদ্রর মামাতো বোন স্নেহা যায়। দেবীর সাথে আলাপ করতে থাকে। দেবী স্নেহাকে বলে তার বান্ধবী মায়াকে ডেকে দিতে। দেবী স্নেহাকে বলে, রুদ্রর আগের বউ রীতিকা কিভাবে মারা গিয়েছিল? স্নেহা একটু ইতস্তত হয়ে বলে, বড় বৌদি বাথরুমে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছিল। দেবী বুঝতে পারে স্নেহা কিছু একটা লুকিয়ে যাচ্ছে। দেবী ছাদে দাঁড়িয়ে কাঁদছিল। সেখানে মায়া আসে। তখন দেবী মায়াকে বলে, তোর বলা কথাটা আমি কিছুতেই মন থেকে সরাতে পারছি না। আমার কি সকলকে এই কথাটা বলে দেওয়া উচিত? তখন মায়া বলে, সবাইকে বলে দিলে রুদ্রর মারা যাওয়ার পর সবাই তোকেই সন্দেহ করবে। সেই রাতে বাড়ির কাজের মেয়ে রুদ্রর ঘরে গিয়ে দেখে রুদ্রকে কেউ খুন করে বিছানায় ফেলে রেখে গেছে। তানির চিৎকারে সবাই জানতে পারে। পরদিন বাড়িতে পুলিশ আসে কেসটা ইনভেস্টিগেট করতে। ডিএসপি সাত্তকী আর তার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইমন আসে। সমরেশ পুলিশকে বলে, এই বাড়ির একটা সম্মান আছে, থানা পুলিশ করো, বারবার এ বাড়িতে এলে আমার বাড়ির সম্মান নষ্ট হবে, যা করার তাড়াতাড়ি করুন। তখন সাত্তকী বলে, খুনটা যদি বাড়ির কেউ করে থাকে তাহলে তো বাড়ির সম্মান নষ্ট হবেই।
তখন সমরেশ রায়বর্মন বলে, আপনি আমাকে চেনেন না। সাত্যকী বলে, খুব ভালোভাবে চিনি। আপনি সমরেশ রায়বর্মন। আপনার একটা নার্সিংহোম আছে। আপনার বড় ছেলে রুদ্র রায়বর্মন সেই নার্সিংহোমের ম্যানেজার। আপনার মেজ ছেলে অজিতেশ ওই নার্সিংহোমের ডক্টর। আর আপনার ছোট ছেলে বরুণ, তার ঠিকানা তো কোনো মদের আড্ডায়, না হলে কোনো পতিতালয়ে। সাত্যকী অজিতকে জিজ্ঞাসা করে, রুদ্রর পিঠে যে চুলের কাঁটাটা গেঁথেছিল সেটা কার? অজিত বলে, আমি জানি না। সাত্যকী ইমনকে বলে, ডেড বডি প্রথমে কে দেখেছে? ইমন বলে, তানি, বাড়ির কাজের মেয়ে। সাত্যকী তানির সাথে ইমনকে কথা বলতে বলে। ইমন তানিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তানি বলে, রাতে বাথরুমে যাওয়ার সময় আমি রুদ্রর রুমে একটা আওয়াজ শুনতে পাই। উপরে তাকাতে দেখি বোরখা পরা একটা মেয়ে পাশ থেকে চলে যাচ্ছে। তানি ওপরে এসে দেখে ঘরের লাইট জ্বলছিল আর দরজা খোলা ছিল। তানি ভিতরে গিয়ে দেখে রুদ্রর পিঠে একটা চুলের কাঁটা গেঁথে আছে, আর রুদ্রর রক্তমাখা শরীরটা বিছানায় পড়ে আছে। এদিকে সাত্যকী দেবীর সাথে কথা বলতে আসে। দেবীর সাথে দেবীর বান্ধবীরা ছিল। সাত্যকী তাদের জিজ্ঞাসা করে রাতের বেলায় সন্দেহজনক কিছু দেখেছিল কিনা। তারা জানায় না। সাত্যকী দেবীকে বলে, রুদ্রর সাথে তার কি অ্যারেঞ্জ ম্যারেজ? দেবী বলে, হ্যাঁ। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখি রুদ্রর বাবা দেবীর মা বাবার সাথে দেবীর বিয়ে নিয়ে কথা বলতে চায়। সমরেশ জানায়, রুদ্রর প্রথম বউ ঋতিকা মারা গেছে। এখন দেবীকে রুদ্রর বউ করে নিয়ে যেতে চায়। ঋতিকা মারা যাওয়ায় ঋতিকার বাবা মা থানা পুলিশ করে অনেক ঝামেলা করেছে। তাই এবারে এমন বাড়ি থেকে মেয়ে নিয়ে যাব তাদের যেন এসব করার ক্ষমতা না থাকে। কেমন যেন রহস্যজনকভাবে কথা বলতে থাকে সমরেশ রায়বর্মন দেবীর মা বাবার সাথে। অদ্ভুতভাবে দেবীর বাবা সমরেশ রায়বর্মনের সাথে স্যার বলে কথা বলে। অদ্ভুত একটা ভয়ে ভয়েও কথা বলে। দেবীর মা সমরেশ রায়বর্মনকে বলে, রুদ্র দেবীর থেকে অনেক বড়। সমরেশ বলে, মুখে মুখে তর্ক করো না। 10-15 বছরের বড় এ আর এমন কি? আরও বলে, বিয়ের কদিন আগে গিয়ে যেন বিয়ের টাকা নিয়ে আসে। এইসব কথা দেবীর বান্ধবী মায়া আড়াল থেকে শুনে নেয়। দেবী হঠাৎ করে উত্তেজিত হয়ে বলে, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি বাতিলের খাতায়। সাত্যকী দেবীকে জানায়, আমি এই বাড়িতে আর কিছুক্ষণ আছি, যদি কিছু জানাতে চাও জানাবে। সাত্যকী নিজে তানির সাথে কথা বলে। তানি জানায়, ওই চুলের কাঁটাটা মেজ বৌদির। কাল রাতে যখন মেজ বৌদি রুদ্র দাদাবাবুর ঘরে যায় তখন ছিল। যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন দেখেনি। সাত্যকী বলে, এই সব ঘটনা কি তুমি একাই দেখেছো, নাকি আর কেউ দেখেছে? তানি হাসতে হাসতে জানায়, বারান্দা থেকে দেবীও সব কিছু দেখেছে। ইমন তানিকে বলে, তোমার কি মনে হয় এই খুনটা কে করেছে? তানি বলে, বাড়ির যে কেউ করতে পারে, কোনো একজনের নাম বলা সম্ভব নয়। একটু পরে দেবীর বৌভাত উপলক্ষে দেবীর বাবা মা সেই বাড়িতে উপস্থিত হয়। পুলিশ তাদের পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারে ওনারা দেবীর বাবা মা। পুলিশ জানায় বৌভাত হচ্ছে না, কারণ তাদের জামাই আর বেঁচে নেই। তখন দেবীর মা বলে, রুদ্র দাদাবাবু কিভাবে মারা গেল? সাত্যকী অবাক হয়ে বলে, দাদাবাবু? দেবীর বাবা মা দেবীর বাবা দেবীর মাকে থামিয়ে দিয়ে বলে, আমরা কি একবার দেবীর সাথে দেখা করতে পারি? তখন রুদ্রর মামার মেয়ে স্নেহা বলে, হ্যাঁ। দেবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেবী একটা পুকুরে চলে যায়। সে জলের মাঝখানে তার মৃত প্রেমিক চিরাগকে দেখতে পায়। দেবী একটা ঘোরে চলে যায়, এগোতে এগোতে পুকুরের মাঝখানে চলে যায়, জলের তলায় ডুবে যেতে থাকে। সেই সময় পুলিশ অফিসার সাত্যকী দেবীকে জল থেকে তুলে বাঁচায়। দেবী অজ্ঞান হয়ে যায়। বাড়ির সকলে দেবীকে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। দেবীর জ্ঞান ফিরায় দেবী জানায়, পুকুরে পা স্লিপ করে পড়ে গেছিল। রাই তখন বলে, তোমরা সবাই বাইরে যাও, আমি দেবীর পোশাক বদলে দিই, এমনিতেও ওর এখন এইসব পোশাক পরে থাকা উচিত নয়। দেবী রায়কে জিজ্ঞাসা করে, রুদ্রকে খুব ভালোবাসতে তাই না? রুদ্রর মৃত্যুতে তুমি অনেক কষ্ট পেয়েছো। রায় বলে, তুমি যে খেলাটা খেলছো তার ফল ভালো হবে না। দেবী বলে, তোমার চুলের কাঁটাটা অনেকেরই খুব পছন্দ। রায় বলে, কোন কাঁটা? দেবী বলে, কালকে রান্নাঘরে স্নেহা আর শিবানীর সাথে গিয়ে দেখেছি বরুণ তোমার চুল খুলে দিয়েছিল। তখনই বুঝেছিলাম বরুণেরও তোমার চুলের কাঁটাটা কত পছন্দের। দেবী রায়কে জিজ্ঞাসা করে, ঋতিকা কি এই রুমের বাথরুমেই স্লিপ করে পড়ে মারা গেছিল? রায় কিছুটা বলে, কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? এদিকে রায় সমরেশের ঘরে যায়। সমরেশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি বেশি টেনশন করো না, তোমার শরীর এমনিতেই ভালো না। সমরেশ দেবীর হাত ধরে বলে, কি থেকে কি হয়ে গেল? ইন্দ্রাণী তো মনে করছে আমি রুদ্রকে মেরেছি। রায় বলে, শোকে দুঃখে মায়ের মাথার ঠিক নেই। রায় সমরেশকে বলে, দেবীর কি সত্যিই পুরনো কথা কিছু মনে নেই, নাকি অভিনয় করছে? সে সময় ইন্দ্রাণী সেখানে চলে আসে আর বলে,
তোমরা যে পাপ করছো তার জন্যই এই বাড়িতে কাল রাত্রি নেমে এসেছে। রায় বাড়ির সমস্ত পুরুষকে যেন বশ করে রেখেছিল। শ্বশুর, ভাসুর, দেওর সবাইকে নিজের হাতের মুঠোয় রেখেছিল। এদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাত্তকীকে ইনভেস্টিগেশনের কাজের জন্য জানায়। সাত্তকী জানায় ফরেন্সিক রিপোর্ট এখনও পায়নি, তবে এটা বোঝা যাচ্ছে যে খুনটা করেছে সে লেফট হ্যান্ডেড, আর হিউম্যান অ্যানাটমি নিয়ে তার প্রচুর জ্ঞান। ম্যাজিস্ট্রেট বলে এই কেসটা অনেক হাই স্ট্যান্ডার্ডস কেস। অলরেডি আমাকে এমএলএ ফোন করেছে, যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করো। এদিকে দেবীর ঘরে মায়া আসে। দেবীকে বলে, পুলিশকে কি বললি? তোর কাকে সন্দেহ হয়? দেবী বলে, কাকে সন্দেহ করব? মায়া বলে, কেন? আমাকে সন্দেহ হয় না। দেবী বলে, তুই কি মানুষ খুন করতে পারিস? মায়া বলে, তোর মনে নেই চিরাগ কিভাবে মারা গেছিল? তখন হঠাৎ করে ইন্দ্রাণী দেবীর ঘরে চলে আসে। দেবীর গলা টিপে ধরে, বলে, তুই কেন এ বাড়িতে ফিরে এলি? তোকে তো বারণ করেছিলাম ফিরে আসতে। তোর জন্যই আমার ছেলে মারা গেছে। তখন রায় এসে ছাড়িয়ে দেয়। ইন্দ্রাণী কাঁদতে কাঁদতে বলে, বাড়িটাকে সবাই মিলে নরক বানিয়ে রেখে দিয়েছে। তখন দেবী মায়াকে বলে, কোনো অচেনা অজানা মানুষের সাথে কেউ কি এরকম করতে পারে? মায়া বলে, পারে, যদি কেউ তাকে আগে থেকে চেনে। আগে থেকে চেনে মানে? দেবীর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মায়া চলে যায়। ইমন আসে দেবীর সাথে রুদ্রর মারা যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য। দেবী ইমনকে বলে, আমি তো জানতাম রুদ্র মারা যাবে। ইমন বলে, কিভাবে জানলেন? দেবী আর কোনো উত্তর দেয় না। দেবী বলে, আপনাকে বলবো না, সাত্তকীবাবুকে যা বলার বলবো। সাত্তকীবাবু তার বাড়ি গেছেন ভেজা জামাকাপড় পরিবর্তন করতে। ইমন সাত্তকীকে ফোন করে বলে দেবী তাকে কিছু বলতে চায়। সাত্তকী তৎক্ষণাৎ রায়বর্মন বাড়িতে চলে আসে। দেবী সাত্তকীকে বলে, চিরাগ নামে একটি ছেলে পলাশপুরে বায়োলজির টিচার জলে ডুবে মারা গেছে। আপনি কি একটু ইনভেস্টিগেশন করে বলতে পারবেন চিরাগ কিভাবে মারা গেছিল? সাত্তকী বলে, আপনি তো বললেন জলে ডুবে মারা গেছিল, তাহলে তো কি ইনভেস্টিগেশন করব? দেবী বলে, চিরাগ স্টেট লেভেল চ্যাম্পিয়ন ছিল, ও জলে ডুবে মারা যেতে পারে না। সাত্তকী ইমনকে জানায় ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, ফোর্স নিয়ে রায়বর্মন বাড়িতে চলে আসতে। সাত্তকী রাস্তায় যাওয়ার সময় দেখে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সাত্তকীর নিজের বাবার অ্যাক্সিডেন্টের কথা আবারও মনে পড়ে যায়। এদিকে দেবী তার ঘরের জানালা দিয়ে চিরাগকে দেখতে পায়। দেবী দরজা খুলে বেরোতে চাইলে দরজা বাইরে থেকে লক করা থাকে। দেবী পাগলের মতো দরজা ধাক্কা দিতে থাকে, কেউ দরজা খোলে না। সাত্তকী এসে দরজা খোলে। দেবী সাত্তকীকে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে চিৎকার করতে থাকে। পুলিশ ফোর্স গোটা বাড়িটা সার্চ করতে আসে। এদিকে সাত্তকী সমরেশ রায়বর্মনের সাথে কথা বলতে থাকে। সমরেশ বলে, আপনি যে আমাদের বাড়িতে সার্চ করতে আসবেন সেটা আমি জানতাম। কাল রাতে আপনি আমাদের নার্সিংহোম তল্লাশি করেছেন, আপনার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। সমরেশ সাত্তকীকে জানায় তিনি অনিন্দ্য সান্যালকেও চিনতেন। অনিন্দ্য 10 বছর আগে ওই এলাকার এসপি ছিলেন। অনিন্দ্য সান্যাল আসলে সাত্তকীর মতো একজন বড় অনেস্ট পুলিশ অফিসার ছিল। তিনি আসলে সাত্তকীর বাবা। ব্রতী মৈত্র নামে একটি ছেলের স্ত্রী খুন হয়, আর অনিন্দ্য তার হাজব্যান্ডকেই সাসপেক্ট মনে করে তাকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে যায়। সব সাক্ষ্য প্রমাণও ব্রতী মৈত্রর বিপক্ষে ছিল। একদিন ওই ছেলেটি নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ অফিসার তাকে হসপিটালে ভর্তি করে। বেডে শুয়ে ওই ছেলেটি অনিন্দ্য সান্যালকে বলে, স্যার, আমার স্ত্রীকে আমি খুন করিনি, আপনার কোথাও ভুল ইনভেস্টিগেশন হয়েছে। এই বলে ছেলেটি হসপিটালেই মারা যায়। অনিন্দ্য ওই ঘটনায় প্রচণ্ড শক পায় এবং ওই ঘটনার পর থেকে সব ভুলে যেতে থাকে, ভুলভাল কাজকর্ম করতে থাকে। এদিকে সমরেশ সাত্তকীকে বলে, ওই ছেলেটির স্ত্রীকে খুন করেছিল আমার বড় ছেলে রুদ্র, কারণ ছেলেটির স্ত্রীর সাথে রুদ্রর অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে ওই ছেলেটির স্ত্রী তার হাজব্যান্ডকেও ছেড়ে দিতে চেয়েছিল রুদ্রর সাথে থাকবে বলে। রুদ্র সেটা চায়নি। এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তারপর রুদ্র একদিন খুন করে দেয়। সাত্তকী সমরেশের মুখে এই সব কথা শুনে খুব অবাক হয়ে যায়। এদিকে ইমন বিছানার তলা থেকে একটা রক্তমাখা প্যান্ট পায়, যেটা ওই বাড়ির মেজো ছেলে অজিতের ছিল। অজিত সাত্তকীকে বলে, আমি এই ব্যাপারে কিছু জানি না। সাত্তকী বলে, গতকাল নার্সিংহোমে আপনার একটা রক্তমাখা অ্যাপ্রন পাওয়া গেছে। সাত্তকী বলে, ডিএনএ টেস্ট করে জানা গেছে ওটা আপনার রক্ত। অজিত বলে, পেশেন্টদের সার্জারি করতে গিয়ে অ্যাপ্রনে লেগেছে। পুলিশ অজিতের কথায় কান না দিয়ে তাকে ধরে নিয়ে চলে যায়। তাকে নিয়ে যাওয়ার সময় দেবী সেখানে চলে আসে। সাত্তকীকে বলে,
আপনাকে খোঁজ নিতে বলেছিলাম। সাত্তকী বলে, আমি খোঁজ নিয়েছি। পুলিশ রিপোর্ট থেকে জানতে পেরেছি চিরাগ মুখার্জি মারা গিয়েছিল দুপুর 2টো নাগাদ। সাত্তকী দেবীকে বলে, আপনি তখন কোথায় ছিলেন? দেবী বলে, আমি দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত পার্লারে ছিলাম। সাত্তকী বলে, আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি সেদিন পার্লারে গিয়েছিলেন, 12টায় গেছিলেন, 1 ঘন্টা পরে ফিরে এসেছিলেন। বাকি সময়টা কোথায় ছিলেন? দেবী কোনো উত্তর দেয় না। এদিকে ইমন চিরাগের বাবা মার সাথে দেখা করে কথা বলে। জানতে পারে যেদিন চিরাগ দেবীর বাবা মার সাথে বিয়ের জন্য কথা বলতে যাবে সেই দিনই চিরাগ জলে ডুবে মারা যায়। ওনারা ইমনকে আরও জানান দেবীর মা বাবার বয়স অনেক বেশি, এমনকি দেবীর 6 বছর আগে যখন অ্যাক্সিডেন্ট হয় তার আগের কোনো ছবি ওনাদের কাছে নেই। এমনকি 6 বছর ধরে ওনারা কোনো কাজ করে না। তাহলে 6 বছর ধরে ওনাদের সংসার চলছে কিভাবে? শুধু প্রতি মাসের শেষ বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত দেবীর মা বাবা কোথাও যায়। যত বৃষ্টি বন্যা যাই হোক না কেন ওই দিন বেরোবেই। ইমনের এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। সাত্তকী অজিতকে নিয়ে থানায় আসে। অজিত সাত্তকীকে বারবার বলে, আমাকে বাঁচান, আমি খুন করিনি। সাত্তকী অজিতের কোনো কথায় পাত্তা দেয় না। অজিত সাত্তকীকে বলে, আমার ডক্টর হিসেবে একটা সম্মান আছে, এই সম্মানটুকু ছাড়া আমার আর কিছু নেই। সাত্তকী বলে, কেন, তোমার বাবা মা ভাই বোন স্ত্রী সকলেই তো আছে, তাও কেন বলছো সম্মান ছাড়া কিছু নেই? অজিত বলে, আপনি আমার পরিবারকে চেনেন না, ওরা খুব ভয়ঙ্কর। এটা আমাদের বাড়িতে প্রথম খুন নয়, এর আগেও আমাদের বাড়িতে রুদ্রর বউ রীতিকাকে খুন করা হয়। রায়ের সাথে রুদ্রর এমনকি গোটা বাড়ির পুরুষের যে পরকীয়া সম্পর্ক ছিল সেটা রীতিকা জেনে গিয়েছিল। আর সেটা নিয়েই রুদ্র রীতিকার মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। রীতিকা রায়কে নিয়ে নোংরা কথা বলায় রুদ্র রীতিকাকে আয়নায় ঠেস দিয়ে গলা টিপে মেরে দেয়। সাত্তকী ভীষণ অবাক হয়ে যায় আর বলে, বাহ, অপূর্ব পরিবার। সাত্তকী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ঠাকুরগলি নামে একটা জায়গায় দেবীকে দেখতে পায়। সাত্তকী দেবীকে ফলো করতে থাকে। এদিকে বরুণ ওই ঠাকুরগলিতে একটা প্রস্টিটিউটের কাছে রোজই যায়, আজও গিয়েছিল। যে মেয়েটার কাছে রোজ যায় সে মেয়েটার রুমে আজ তাকে কেউ গলা কেটে মেরে দেয়। সাত্তকীও সেখানে উপস্থিত হয়ে যায় ঘটনা খবর পেয়ে। সাত্তকী ওই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে কী ঘটেছিল। মেয়েটি বলে, ওই খুনি বোরখা পরেছিল। খুনি ওই মেয়েটাকে আগের থেকে সেখানে অজ্ঞান করে ফেলে রাখে। মেয়েটা তার মুখ দেখতে পায় না। মেয়েটি দেবীকে দেখে বলে, এই রকমই লম্বা চুল ছিল আর এই রকম রঙেরই পোশাক পরেছিল খুনি। এদিকে দেবী এ ব্যাপারে কিছুই জানে না। এদিকে ইমন দেবীকে তার বাড়ি পৌঁছে দেয় এবং সমরেশ রায়বর্মনকে এই খবরটা দেয়। এদিকে স্নেহা এসে দেবীকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে কাউকে কিছু না বলে কোথায় গেছিলে? দেবী বলে, ঠাকুরগলিতে। স্নেহা বলে, কেন? দেবী বলে, অচেনা একটা নাম্বার থেকে দেবীকে কেউ ফোন করে জানায় ঠাকুরগলিতে গেলে চিরাগের ব্যাপারে দুটো ইনফরমেশান দেবে, তাই সে গেছিল। স্নেহা বলে, তুমি কি জানো বরুণ খুন হয়েছে? সেটা একথা শুনে দেবী খুবই অবাক হয়ে যায়। এদিকে সাত্তকী জেলে অজিতকে বরুণের মারা যাওয়ার খবরটা দেয়। অজিত সাত্তকীকে বলে, আমি দাদার খুন করিনি। অজিত বলে, আপনি আমাকে যে সন্দেহটায় ধরে এনেছেন, যেমন খুনের হিউম্যান অ্যানাটমিতে অনেক জ্ঞান, খুনি বাম হাতি, এই জ্ঞানগুলো কিন্তু আমাদের পরিবারের আরও অনেকের মধ্যে আছে। সাত্তকী জানতে চায়, কারা তেনারা? অজিত বলে, রায়। রায় একজন অভিজ্ঞ নার্স। রায়ের হিউম্যান অ্যানাটমিতে অনেক জ্ঞান, আর সে লেপ্টি। সাত্তকী অজিতকে বলে রুদ্রকে খুন করার জন্য রায়ের মোটিভ। অজিত বলে, রায় খুব উচ্চ আকাঙ্ক্ষী মানুষ, ওপরে ওঠার জন্য সে সব কিছু করতে পারে। যে তার রাস্তায় আসবে তাকে সে সরিয়ে দেবে, সে যাই হোক না কেন। আর সমরেশ রায়বর্মন, তিনি একজন বড় ডক্টর ছিলেন, আর তিনি লেপ্টিও ছিলেন। সাত্তকী মোটিভ জানতে চায়। অজিত বলে, সেটা আপনি রায়বর্মনের থেকে জেনে নেবেন। সাত্তকী কথা বলে চলে যেতে থাকে। এই সময় অজিত কী যেন একটা ভেবে সাত্তকী বাবুকে পিছন থেকে ডাক দেয়, আর একজন আছে। সাত্তকী বলে, কে? অজিত বলে, দেবী। 6 বছর আগে যখন দেবী আমাদের বাড়িতে থাকতো সম্ভবত হিউম্যান অ্যানাটমি নিয়ে দেবীর জ্ঞান আমার থেকেও বেশি। দেবী সব্যসাচী, 2 হাত সমান চালাতে পারে। এদিকে মায়া দেবীকে বলে, পুলিশ তোকে ধরতে আসছে, 2টো খুনের ব্যাপারে পুলিশ তোকে সন্দেহ করছে। মায়া দেবীকে বলে, পুলিশকে আমার কথা বলিস না, তাহলে সাত্তকী বাবুও তো খুন হবে। এ বাড়িতে আরও 4টে খুন হবে।
সাত্তকী তোকে ধরতে আসছে দেবী, সাবধান।